একজন মানুষ প্রতিদিন নিজের মনে এক গভীর আকাঙ্ক্ষার ছবি আঁকে, একটি জীবন যেখানে সে সফল, সচ্ছল এবং নিজের বাস্তবতার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু প্রতিবার বাস্তবতার মুখোমুখি হলে সে অনুভব করে যে তার বর্তমান অবস্থান সেই স্বপ্নের থেকে বহু দূরে অবস্থান করছে। ধীরে ধীরে সে নিজেকেই বোঝাতে শুরু করে যে হয়তো ভাগ্য তার পক্ষে নয়, অথচ সে কখনো থেমে বিশ্লেষণ করেনি সে কি সত্যিই সেই স্বপ্নটিকে অবিচল বিশ্বাসে ধারণ করেছে, নাকি কেবল ক্ষণস্থায়ী ইচ্ছার মতো শুধু ভেবেছে। একদিন তার চোখে পড়ে একই সূচনা থেকে যাত্রা করা আরেকজন ব্যক্তি, যে অদ্ভুত এক স্থিরতা এবং আত্মবিশ্বাস নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, যেন তার লক্ষ্য ইতিমধ্যেই নির্ধারিত এবং অনিবার্য। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে, যেখানে আমরা আজ বিশ্লেষণ করতে যাচ্ছি এমন একটি বইয়ের গভীর দর্শন নিয়ে, যা শুধু অর্থনৈতিক সফলতা নয়, বরং মানুষের চিন্তা, বিশ্বাস এবং মানসিক কাঠামো কিভাবে তার বাস্তবতাকে গড়ে তোলে সেই প্রক্রিয়াকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে। এই আলোচনায় ধাপে ধাপে আমরা দেখব কিভাবে একটি সাধারণ ইচ্ছা ধীরে ধীরে জ্বলন্ত আকাঙ্ক্ষায় পরিণত হয়, কিভাবে সেই আকাঙ্ক্ষা বিশ্বাসের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে এবং কিভাবে পরিকল্পিত চিন্তা ও ধারাবাহিক কর্মের মাধ্যমে তা বাস্তবে রূপ নেয়। চলুন আমরা প্রবেশ করি সেই যাত্রায়, যেখানে একটি চিন্তা ধীরে ধীরে রূপ নেয় এক অবিসম্ভাবী বাস্তবতায়। একজন তরুণ এডউইন সি বার্নস, যার কাছে না ছিল অর্থ, না ছিল কোনো প্রভাবশালী পরিচয়, কিন্তু তার মনে ছিল এক অটল সিদ্ধান্ত। সে একদিন মহান উদ্ভাবক থমাস এডিসনের সাথে বিজনেস পার্টনার হবেই, এবং এই চিন্তাটা তার কাছে কোনো স্বপ্নের মতো অস্পষ্ট ছিল না, বরং একদম স্পষ্ট বাস্তবতার মতো দৃঢ় ছিল। যদিও বাইরের পরিস্থিতি তার বিপরীত ইঙ্গিত দিচ্ছিল। সে যখন প্রথমবার এডিসনের কাছে পৌঁছায়, তখন তাকে কোনো বড় সুযোগ দেওয়া হয়নি, বরং একেবারে সাধারণ একটি কাজ দিয়ে শুরু করতে হয়েছিল। কিন্তু সে কখনো নিজের পরিচয়কে সেই কাজের মধ্যে সীমাবদ্ধ করে রাখেনি, বরং প্রতিদিন নিজের মাইন্ডে নিজেকে একজন পার্টনার হিসেবেই কল্পনা করেছে। সময়ের সাথে সাথে সে নিজের কাজের মধ্যে এমন ডেডিকেশন এবং মনোযোগ দেখাতে শুরু করে, যা তাকে অন্যদের থেকে অনেক আলাদা করে তোলে, কারণ তার কাজের পেছনে ছিল একটি স্পষ্ট উদ্দেশ্য, যা তাকে প্রতিদিন একই পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল। একদিন এমন একটি সুযোগ আসে যখন এডিসনের একটি নতুন ইনভেনশন বাজারে ইন্ট্রোডিউস করার প্রয়োজন হয়, কিন্তু অন্যরা সেটাকে গুরুত্ব দেয়নি। তখন বার্নস সেই সুযোগটিকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখে এবং সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সেটিকে গ্রহণ করে। তার সেই একাগ্রতা, বিলিভ এবং কনসিস্টেন্ট এফোর্ট তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে সত্যিই এডিসনের বিজনেস পার্টনার হয়ে ওঠে। সে প্রমাণ করে যে তার শুরুটা যতই সাধারণ হোক, তার শেষটা নির্ধারিত হয়েছিল তার চিন্তার মাধ্যমে। এই গল্পটি আমাদের শেখায়, যখন একটি ডিজায়ার শুধু ইচ্ছা না থেকে এক অবিচল সিদ্ধান্তে পরিণত হয়, তখন সময়, পরিস্থিতি এবং সুযোগ ধীরে ধীরে সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে বাধ্য হয়। চ্যাপ্টার 1, ডিজায়ার। নেপোলিয়ন হিল এই চ্যাপ্টারে দেখান যে সফলতার শুরু কোনো লাকি ব্রেক দিয়ে হয় না, বরং একটি স্পষ্ট, নির্দিষ্ট এবং জ্বলন্ত ডিজায়ার দিয়েই হয়, যা মানুষকে নিজের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করে। তিনি এমন মানুষের উদাহরণ দেন যারা শুধু চায়নি, বরং নিজেদের লক্ষ্যকে এমনভাবে ডিফাইন করেছে, কত টাকা, কত সময়ের মধ্যে এবং তার জন্য কি দিতে প্রস্তুত, যা তাদের মাইন্ডকে সম্পূর্ণভাবে সেই লক্ষ্য অনুযায়ী কন্ডিশন করেছে। এই ধরনের ক্লিয়ারিটি একজন ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে, কারণ তখন তার চিন্তা আর ছড়িয়ে থাকে না, বরং একদম ফোকাসড হয়ে যায় একটি নির্দিষ্ট দিকে। ধীরে ধীরে তার অ্যাকশনস, ডিসিশনস এবং হ্যাবিটস সেই ডিজায়ারের দিকে অ্যালাইন হতে শুরু করে,
যা তাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। এখানে কোনো ম্যাজিক নেই, বরং একটি স্পষ্ট ডিজায়ার তার মাইন্ডকে এমনভাবে প্রোগ্রাম করে যা তাকে সুযোগগুলোকে দেখতে এবং কাজে লাগাতে সাহায্য করে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, যদি আপনার ডিজায়ার উইক হয় তাহলে আপনার ফলাফলও উইকই হবে, কিন্তু যদি ডিজায়ার বার্নিং হয় তাহলে সেটাই আপনার বাস্তবতাকে বদলে দেওয়ার শক্তি হয়ে ওঠে। চ্যাপ্টার 2, ফেইথ। নেপোলিয়ন হিল ব্যাখ্যা করেন যে ফেইথ কোনো জন্মগত বিষয় না, বরং এটা রিপিটেড চিন্তা এবং বিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তৈরি করা যায়, যা সাবকনসিয়াস মাইন্ডকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি দেখান, যখন কোনো ব্যক্তি প্রতিদিন নিজের লক্ষ্যকে ইম্যাজিন করেন এবং সেটাকে অনুভব করতে শুরু করে, তখন তার মাইন্ড ধীরে ধীরে সেই বিশ্বাসটিকে সত্যি হিসেবে গ্রহণ করে। এই অ্যাকসেপ্টেন্সই তার আচরণের পরিবর্তন নিয়ে আসে। সে আর ভয় বা সন্দেহ নিয়েও কাজ করে না, বরং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যায়। মানুষ তার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায়, যা নতুন সুযোগ তৈরি করে। ফেইথ এখানে কোনো ব্লাইন্ড বিলিফ নয়, বরং কনসিয়াস রিপিটেশনের মাধ্যমে তৈরি হওয়া এক শক্তিশালী মানসিক অবস্থা। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, আপনি যা সত্যি বলে বিশ্বাস করেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য নীরবে কাজ করতে শুরু করে। চ্যাপ্টার 3, অটো সাজেশন। এই চ্যাপ্টারে নেপোলিয়ন হিল দেখান যে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডে সরাসরি প্রভাব ফেলতে পারেন এবং এই প্রক্রিয়াটিই হলো অটো সাজেশন। তিনি বলেন, প্রতিদিন নিজের লক্ষ্য লিখে সেটাকে উচ্চস্বরে পড়া এবং সেটাকে সাথে সাথে অনুভব করা, এই রিপিটেশন আপনার মাইন্ডকে নতুনভাবে প্রোগ্রাম করে। একজন ব্যক্তি যখন বারবার নিজের কাছে একই পজিটিভ মেসেজ পাঠায়, তখন সাবকনসিয়াস সেটাকে ধীরে ধীরে সত্যি হিসেবে গ্রহণ করে। এর ফলে তার চিন্তা, সিদ্ধান্ত এবং কাজের ধরন বদলাতে শুরু করে, কারণ তার ভেতরের বিলিফ সিস্টেমই পরিবর্তিত হয়। এই পরিবর্তনটা একদিনে হয় না, কিন্তু ধারাবাহিকতা এটাকে শক্তিশালী করে তোলে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, আপনি নিজের মাইন্ডকে যে নির্দেশ দেন, সেটাই আপনার জীবনকে পরিচালিত করতে শুরু করে। চ্যাপ্টার 4, স্পেশালাইজড নলেজ। নেপোলিয়ন হিল স্পষ্টভাবে বোঝান যে শুধুমাত্র অনেক কিছু জানলেই সফল হওয়া যায় না, বরং প্রয়োজন হয় সেই জ্ঞানকে নির্দিষ্টভাবে প্রয়োগ করার দক্ষতা দিয়ে। তিনি এমন মানুষের উদাহরণ দেন যারা নিজেরা সব জানে না, কিন্তু তারা জানেন কোথা থেকে সঠিক নলেজ সংগ্রহ করতে হয় এবং কিভাবে সেটাকে কাজে লাগাতে হয়। একজন ব্যক্তি যখন একটি নির্দিষ্ট স্কিল বা ফিল্ডের ওপর ফোকাস করে, তখন সে ধীরে ধীরে সেই জায়গায় এক্সপার্ট হয়ে ওঠে। এই এক্সপার্টিজ তাকে অন্যদের কাছে ভ্যালুয়েবল করে তোলে, কারণ সে সমস্যা সমাধান করতে পারে। এখানে নলেজ একটি টুল মাত্র, যা সঠিকভাবে ব্যবহার করলে ওয়েলথ তৈরি হতে পারে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, নলেজ তখনই পাওয়ার যখন সেটা অর্গানাইজড এবং পারপাসফুলভাবে প্রয়োগ করা হয়। চ্যাপ্টার 5, ইম্যাজিনেশন। রাইটার এখানে ইম্যাজিনেশনকে সফলতার সবথেকে গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যাখ্যা করেন, কারণ এখানেই নতুন আইডিয়া এবং অপরচুনিটির জন্ম হয়। তিনি বলেন, প্রতিটি বিজনেস বা ইনভেনশন প্রথমে কারো মাইন্ডে একটি আইডিয়া হিসেবে শুরু হয়েছিল, যা পরে বাস্তবে রূপ নিয়েছে। একজন ব্যক্তি যখন নিজের ইম্যাজিনেশন ব্যবহার করে নতুন সলিউশন তৈরি করে, তখন সে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। এই আইডিয়াগুলো ধীরে ধীরে প্ল্যান এবং অ্যাকশনের মাধ্যমে বাস্তবে অংশ হয়ে ওঠে। ইম্যাজিনেশন এখানে শুধু ডে ড্রিমিং নয়, বরং একটি প্র্যাকটিক্যাল ক্রিয়েটিভ প্রসেস। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, আপনার ভবিষ্যৎ প্রথমে আপনার ইম্যাজিনেশনে তৈরি হয়, তারপর সেটাকে বাস্তবে আনার দায়িত্ব আপনার নিজের। চ্যাপ্টার 6, অর্গানাইজড প্ল্যানিং। নেপোলিয়ন হিল এই চ্যাপ্টারে দেখান যে শুধুমাত্র ডিজায়ার
এবং বিলিভ থাকলেই সফলতা আসে না, বরং সেই ডিজায়ারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা অপরিহার্য। কারণ পরিকল্পনা ছাড়া চিন্তা কেবল কল্পনাতেই সীমাবদ্ধ থাকে। তিনি এমন মানুষের উদাহরণ দেন যারা বড় স্বপ্ন দেখেছিল কিন্তু ক্লিয়ার প্ল্যান না থাকার কারণে বারবার ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতা তাদের কনফিডেন্সকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে। অন্যদিকে যারা তাদের লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে প্রতিটি ধাপের একটি নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে, তারা ধীরে ধীরে কনসিস্টেন্ট প্রোগ্রেস করতে পেরেছে। একজন ব্যক্তি যখন নিজের চারপাশে সঠিক মানুষদের নিয়ে একটি টিম তৈরি করে এবং কালেক্টিভ প্ল্যানিং শুরু করে, তখন তার চিন্তা আরও শক্তিশালী এবং বাস্তবসম্মত হয়ে ওঠে। এই অর্গানাইজড অ্যাপ্রোচই তাকে শুধু ডিরেকশন দেয় না, বরং তাকে প্রতিটি ব্যর্থতার পরেও নতুনভাবে পরিকল্পনা করে এগিয়ে যেতে সাহায্য করে। চ্যাপ্টার 7, ডিসিশন। নেপোলিয়ন হিল দেখান যে মানুষের সবচেয়ে বড় দুর্বলতার একটি হলো ইনডিসিশন, যা ধীরে ধীরে প্রোক্রাস্টিনেশনে পরিণত হয়ে সফলতার পথকে আটকে দেয়। তিনি বিশ্লেষণ করেন, যারা দ্রুত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় তারা সাধারণত তাদের সিদ্ধান্তে স্থির থাকে, আর যারা বারবার মত বদলায় তারা সুযোগ হারায়। একজন ব্যক্তি যখন সবসময় অন্যদের মতামতের ওপর নির্ভর করে, তখন তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায়। অন্যদিকে যারা নিজের জাজমেন্টকে গুরুত্ব দেয় এবং দ্রুত অ্যাকশন নেয়, তারা সুযোগগুলোকে কাজে লাগাতে পারে। এই চ্যাপ্টারে বোঝানো হয় যে ডিসিশন হলো এমন একটি মানসিক শক্তি যা আপনার ডিরেকশন নির্ধারণ করে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে পরিবর্তন করে, আর ব্যর্থ মানুষরা সিদ্ধান্ত নিতে দেরি করে এবং তা দ্রুত বদলায়। চ্যাপ্টার 8, পারসিস্টেন্স। পারসিস্টেন্টকে সফলতার একটি অপরিহার্য গুণ হিসেবে ব্যাখ্যা করা হয় এখানে, কারণ অধিকাংশ মানুষ ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দেয় যখন সফলতা তাদের সব থেকে কাছে থাকে। রাইটার এখানে এমন অনেক উদাহরণ দেন যেখানে মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরেও থেমে যায়নি, বরং প্রতিবার নতুনভাবে চেষ্টা করেছে। একজন ব্যক্তি যখন তার লক্ষ্য নিয়ে বারবার বাধার মুখোমুখি হয়, তখন তার ভেতরের বিলিফ এবং ডিজায়ারই তাকে চালিয়ে যেতে সাহায্য করে। ধীরে ধীরে এই ধারাবাহিক প্রচেষ্টা তার স্কিল, কনফিডেন্স এবং রেজিলিয়েন্সকে শক্তিশালী করে তোলে। মানুষ তার এই আনওয়েভারিং পারসিস্টেন্স লক্ষ্য করতে শুরু করে, যা তাকে বিশ্বাসযোগ্য করে তোলে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো সাকসেস প্রায়ই তাদের কাছেই আসে যারা ফেইলারের পরেও থামতে অস্বীকার করে। চ্যাপ্টার 9, পাওয়ার অফ দ্য মাস্টার মাইন্ড। নেপোলিয়ন হিল মাস্টার মাইন্ড প্রিন্সিপালকে ব্যাখ্যা করেন এমন একটি শক্তি হিসেবে যেখানে 2 বা ততোধিক মানুষের সমন্বিত চিন্তা একটি নতুন আরও শক্তিশালী মানসিক শক্তি তৈরি করে। তিনি দেখান অনেক সফল ব্যক্তি একা কাজ করেননি, বরং তারা নিজেদের চারপাশে এমন মানুষদেরকে রেখেছেন যারা তাদের চিন্তাকে এক্সপেন্ড করতে সাহায্য করেছে। একজন ব্যক্তি যখন সঠিক মানুষের সাথে যুক্ত হয়, তখন তার লিমিটেশন কমে যায় এবং তার পার্সপেক্টিভ বড় হয়। এই কোলাবোরেশন তাকে নতুন আইডিয়া, সাপোর্ট এবং মোটিভেশন দেয়, যা একা পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এই কালেকটিভ ইন্টেলিজেন্সই তাকে দ্রুত এবং কার্যকরভাবে এগিয়ে যেতে সাহায্য করে। চ্যাপ্টার 10, দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন। নেপোলিয়ন হিল এই চ্যাপ্টারে ব্যাখ্যা করেন যে মানুষের ভেতরের সব থেকে শক্তিশালী এনার্জিগুলো একটি হলো সেক্সুয়াল এনার্জি, যা সঠিকভাবে চ্যানেল করলে তা ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ শক্তিতে রূপ নিতে পারে। তিনি দেখান অনেক সফল ব্যক্তি তাদের এই ইন্টেন্স ড্রাইভকে সরাসরি নয়, বরং ইনডাইরেক্টলি তাদের কাজ, তাদের ক্রিয়েটিভিটি এবং অ্যাম্বিশনে রূপান্তরিত করেছে। একজন ব্যক্তি যখন এই এনার্জিকে কন্ট্রোল করে এবং তার লক্ষ্য অনুযায়ী রিডাইরেক্ট করে, তখন তার ফোকাস এবং প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যায়। এই প্রসেস তাকে মেন্টালি শার্প এবং ইমোশনালি ড্রিভেন করে তোলে,
যা তাকে অন্যদের থেকে আলাদা করে। এখানে মূল বিষয়টি সাপ্রেশন নয়, বরং ট্রান্সফরমেশন, একটি শক্তিকে অন্য একটি উচ্চতর উদ্দেশ্যে ব্যবহার করা। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো আপনার ভেতরের সবথেকে শক্তিশালী এনার্জি আপনার সবথেকে বড় ক্রিয়েটিভ পাওয়ার হতে পারে, যদি আপনি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। চ্যাপ্টার 11, দ্য সাবকনসিয়াস মাইন্ড। নেপোলিয়ন হিল এই চ্যাপ্টারে ব্যাখ্যা করেন যে সাবকনসিয়াস মাইন্ড হলো সেই অদৃশ্য মাধ্যম যা আপনার সমস্ত চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসকে একত্রিত করে আপনাকে বাস্তবতার দিকে পরিচালিত করে, এবং এটি কখনোই বিচার করে না। আপনি যা দেন সেটাই গ্রহণ করে এটি। তিনি দেখান একজন ব্যক্তি যদি বারবার ফিয়ার, ডাউট এবং নেগেটিভিটিকে নিজের মাইন্ডে স্থান দেয়, তাহলে সাবকনসিয়াস মাইন্ড ঠিক সেটাকেই অ্যাম্প্লিফাই করে তার জীবনে প্রতিফলিত করে। অন্যদিকে যখন কেউ নিজের ডিজায়ার, ফেথ এবং পজিটিভ ইমোশনগুলোকে ধারাবাহিকভাবে অনুভব করতে শুরু করে, তখন সাবকনসিয়াস মাইন্ড সে অনুযায়ী কাজ করতে শুরু করে। এখানে একটি সাটেল প্রসেস কাজ করে। আপনার কনসিয়াস চিন্তা ধীরে ধীরে সাবকনসিয়াস বিলিভে রূপ নেয় এবং সেই বিলিভ আপনার অ্যাকশনকে নিয়ন্ত্রিত করে। এই মাইন্ডই আপনার সাকসেস বা ফেইলিয়ারের ভিত্তি তৈরি করে, কারণ এটি আপনার প্রতিটি ডিসিশনের পেছনে কাজ করে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো আপনি সচেতনভাবে যা চিন্তা করেন, সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই আপনার বাস্তব জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করে। চ্যাপ্টার 12, দ্য ব্রেন। এই চ্যাপ্টারে নেপোলিয়ন হিল ব্রেনকে একটি ব্রডকাস্টিং বা রিসিভিং স্টেশন হিসেবে ব্যাখ্যা করেন, যেখানে আপনার চিন্তা শুধু ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বরং এক ধরনের এনার্জি হিসেবে ট্রান্সমিট করে। তিনি বলেন, যখন একজন ব্যক্তি গভীরভাবে কোনো চিন্তা বা ডিজায়ার অনুভব করে, তখন তার ব্রেন সেই ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে যায়। এই টিউনিং তাকে এমন মানুষ, আইডিয়া এবং অপরচুনিটির সাথে কানেক্ট করে যা তার লক্ষ্য অনুযায়ী অ্যালাইন্ড। একজন ব্যক্তি যখন নিজের মাইন্ডকে পজিটিভ এবং ফোকাসড রাখে, তখন সে সেই ধরনের এনভায়রনমেন্ট এবং ইনফ্লুয়েন্স অ্যাট্রাক্ট করতে শুরু করে। এই কনসেপ্ট শুধু মেটাফিজিক্যাল নয়, বরং সাইকোলজিক্যাল। আপনার অ্যাটেনশন যেদিকে যায়, আপনার ব্রেন সেদিকেই এভিডেন্স খুঁজে পায়। চ্যাপ্টার 13, দ্য সিক্সথ সেন্স। নেপোলিয়ন হিল সিক্সথ সেন্সকে এমন একটি উচ্চতর মানসিক ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেন যা লজিক এবং রিজনিংয়ের বাইরে গিয়ে ইনটিউশন এবং ইনার গাইডেন্সের মাধ্যমে কাজ করে। তিনি বলেন, যখন একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের মাইন্ডকে ডিসিপ্লিন করে এবং পজিটিভ চিন্তা ও বিলিভ গড়ে তোলে, তখন ধীরে ধীরে এই সিক্সথ সেন্স অ্যাক্টিভ হতে শুরু করে। এই সেন্স তাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা অনেক সময় পিওরলি লজিক্যাল না হলেও সারপ্রাইজিংলি অ্যাকিউরেট হয়। একজন ব্যক্তি যখন নিজের ইনার ভয়েসকে গুরুত্ব দিতে শেখে, তখন সে আনসার্টেনিটির মধ্যেও ক্ল্যারিটি খুঁজে পায়। এই অ্যাবিলিটি তাকে অন্যদের থেকে আরও পৃথক করে, কারণ সে শুধু ডেটা নয়, অনুভূতিও ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, যখন আপনার মাইন্ড ফুললি অ্যালাইন্ড হয়, তখন আপনার ইনটিউশন আপনাকে এমন পথে গাইড করে যা সাধারণত চিন্তারও বাইরে। চ্যাপ্টার 14, হাউ টু আউটউইথ দ্য সিক্সথ গোস্ট অফ ফিয়ার। এই চ্যাপ্টারে নেপোলিয়ন হিল মানুষের সবচেয়ে বড় 6টি ভয়, দারিদ্র্য, সমালোচনা, অসুস্থতা, ভালোবাসা হারানো, বার্ধক্য এবং মৃত্যুকে সাকসেসের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন। তিনি দেখান, এই ভয়গুলো সরাসরি নয়, বরং সূক্ষ্মভাবে, সাটেলভাবে মানুষের চিন্তা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে, যার ফলে মানুষ নিজের সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করতে পারে না। একজন ব্যক্তি যখন সব সময় যদি আমি ব্যর্থ হই বা মানুষ কি বলবে এই চিন্তায় আটকে থাকে, তখন সে নিজের সুযোগগুলো নিজেই নষ্ট করে। অন্যদিকে যারা এই ভয়গুলোকে চিনতে পারে এবং সেগুলোকে চ্যালেঞ্জ করতে শুরু করে, তারা ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায়। এই প্রসেসের মাধ্যমে তারা বুঝতে শেখে ফিয়ার আসলে একটি মেন্টাল কন্ডিশন, যা বিলিভ পরিবর্তনের মাধ্যমে ওভারকাম করা সম্ভব।
এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো, যতক্ষণ না আপনি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততক্ষণ আপনার চিন্তা এবং সফলতা সেই ভয় দ্বারা সীমাবদ্ধ থাকবে। শেষ পর্যন্ত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের একটি গভীর সত্য শেখায়। সফলতা কোনো বাহ্যিক সুযোগ বা ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং আপনার ভেতরের চিন্তা, বিশ্বাস এবং সিদ্ধান্তের ওপর গড়ে ওঠে। যখন একটি স্পষ্ট ডিজায়ার, অটল বিশ্বাস এবং ধারাবাহিক অ্যাকশন একসাথে কাজ করে, তখন সাধারণ মানুষও অসাধারণ ফল তৈরি করতে পারে। এই বইটি মনে করিয়ে দেয়, আপনার মাইন্ডই আপনার সবথেকে বড় সম্পদ, এবং আপনি যদি সেটাকে সচেতনভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার বাস্তবতাও ধীরে ধীরে সেই অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এটাই ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মূল সার কথা। পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখেন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।